আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যে কারণে গাজা গণহত্যার দায় আমেরিকার। এদিকে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপল ইসরায়েল। অন্যদিকে গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর। এবার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন নয়। আরও জানিয়ে দেব হঠাৎ ভবন ধসে একই পরিবারের প্রাণ গেল 9 জনের। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধাঞ্চলে শিশুদের সুরক্ষার আহ্বান তুর্কি ফার্স্ট লেডির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। যে কারণে গাজা হত্যার দায় আমেরিকার। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল সেনাদের বর্বরতা থেকে বাঁচতে পারছে না শিশু, নারী ও বৃদ্ধরাও। একের পর এক আক্রমণে বিশাল সব দালান ধসিয়ে দিচ্ছে ইসরায়েল সেনারা। গাজায় ফিলিস্তিনিদের কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠলেও সেই কান্না নাড়া দিচ্ছে না পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। উল্টো নির্মম বর্বরতায় ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজায় গণহত্যার মদদ দিয়ে যাচ্ছে দেশটি। তাই গাজায় সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এর দায় আমেরিকারই। গাজায় গণহত্যার দায় কেন আমেরিকার নয়, বরং সেই প্রশ্ন তুলতে পারেন আপনি। কিভাবে চলুন সেই হিসাব মেলাই। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত। বিশ্বের যে জায়গাতে যুদ্ধ সেখানে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেবে না এটা ধরে নিয়েই যেন সব সময় প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা দেশটির প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালেও দেখা যায়। কেননা মার্কিন প্রতিরক্ষা বাজেট বলছে বিশ্বের প্রায় 10টি দেশের বাজেট এক করলে যেই অঙ্ক দাঁড়াবে তার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ঢের বেশি। অর্থাৎ স্বাভাবিকভাবেই একটি আন্তর্জাতিক আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের। হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের সোরা 15টি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। তবে এই হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলে 2টি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে মালিকিনা সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এছাড়াও রোশ হানিকরা এবং মেজুবা এলাকায় বসতিগুলো তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল। যদিও ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয়। লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টে হামলা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। নিজেদের সর্বোচ্চ দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে লেবানন। নিরীহ গাজাবাসীর আত্মনাদ যতদিন না থামছে ততদিন ইসরায়েলে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর। সম্প্রতি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শেষ হয়েছে। এই আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মিশর, যা 11 মাস ধরে চলা এ সংঘাত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। আলোচনায় অংশ নেয় একটি উচ্চ পদস্থ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কায়রো নিউজ চ্যানেল জানিয়েছে আলোচনাটি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং হামাসের প্রতিনিধি দলের নেতা খলিল আল হাইয়া অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায় এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকট সমাধানের সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হয়েছে। যদিও আলোচনায় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করে আসছে। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় মধ্যস্থতার সব প্রচেষ্টায় ব্যাহত হয়েছে। ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছেন। যদিও জাতিসংঘের নিরাপত্তা অধিবেশন পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েল বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় 41,119 জন ফিলিস্তিনি নিহত এবং 95,125 জনের আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী হামলায় গাজায় পুরো জনসংখ্যা বস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকা জুড়ে অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে মামলাও দায়ের করা হয়েছে। সূত্র আনাদুল এজেন্সি। ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় সমর্থন নয়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ
পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনার সমর্থন দিতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনলাইনে গাজায় যুদ্ধ পরবর্তী এক পরিকল্পনার কথা জানান। তিনি দাবি করেন, যখন ওই পরিকল্পনা বাস্তবায়ন হবে তখন ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবেন। পরিকল্পনার বিষয়বস্তুর মধ্যে বিভিন্ন বন্দর, সৌর বিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে বিনিয়োগ করা এবং গাজায় নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে সুবিধা আদায় করার কথাও রয়েছে। অনির্ধারিত বিজয়ের তারিখ থেকে 2035 সালের মধ্যে 3 ধাপে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনায় বলা হয়েছে, গাজাবাসী ইসরায়েলি দখলদারির অধীনে এবং পরিকল্পনা কার্যকর করবেন। আর এই রূপরেখা তদারক করবেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, জর্ডান ও মরক্কো সমন্বয়ে আরব দেশগুলোর একটি জোট। নেতানিয়াহুর এই প্রস্তাবে নিন্দা জানিয়েছে আব্দুল্লাহ বিন জায়েদ। বলেন তিনি, নেতানিয়াহু এমন পদক্ষেপের বাস্তবায়ন বা এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করার বৈধ কর্তৃপক্ষ নন। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলছি, গাজা পরিকল্পনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। উপরোক্ত গাজা ইসরায়েলের পরিস্থিতিকে বৈধ করার লক্ষ্যে করা যে কোনো পরিকল্পনায় এই যুক্ত হতে স্বীকৃতি জানাচ্ছে। যখন একটি ফিলিস্তিন সরকার গঠিত হবে, সে সরকার ভ্রাতৃত্বপ্রতিম ফিলিস্তিন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে পরিচালিত হবে। আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে বলেও জানান পররাষ্ট্র আব্দুল্লাহ। হঠাৎ ভবন ধস, একই পরিবারের প্রাণ গেল 9 জনের। ভবন ধসের ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 9 জনই একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এছাড়া উদ্ধার কাজ এখনও চলছে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকালে ভবন ধস ও হতাহতের এই ঘটনা ঘটে। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI এবং সংবাদ মাধ্যম NTDB। এদিন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মিরাটে ভবন ধসে মোট মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ কর্মকর্তা বলেছেন, ভবন ধসের পর ঘটনাটি সিল করে দেওয়া হয়েছে, তবে ধ্বংসাবশেষ কোনো জীবিত মানুষ যেন আটকে না থাকে তা নিশ্চিত করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দল তৎপরতা চালাচ্ছে। কর্মকর্তাদের মতে, ভবনের মালিক সেখানে একটি ডেইরি চালাতেন এবং 2 ডজনের ও বেশি মহিষও সেখানে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধাঞ্চলে শিশুদের সুরক্ষার আহ্বান তুর্কি ফার্স্ট লেডির। যুদ্ধ বা বিরোধীপূর্ণ অঞ্চলগুলোতেও শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। শিশু অধিকার রক্ষায় অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিকে জোর দিতে বলেছেন তিনি। কিয়েভ অনুষ্ঠিত 4th স্পাউসেস অফ লিডার্স সামিটে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এমিন এরদোগান। এ সময় ইউক্রেন, সিরিয়া এবং গাজার মতো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন এমিন এরদোগান। তিনি বলেন, বিশ্ব এই শিশুদের লড়াই বা মারা যাওয়ার জন্য ভবিষ্যতের কাছে ঋণী থাকবে। শিশু সুরক্ষা এর উপর দৃষ্টি নিবন্ধন করা শীর্ষ সম্মেলনের ভাষণ দিতে গিয়ে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকারের প্রতি ক্রমবর্ধমান হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এমিন এরদোগান। তিনি মর্মান্তিক বাস্তবতা তুলে ধরেন বলে, শিশুদের নিবন্ধন না করেই কবর দেওয়া হচ্ছে এবং শিশুদের মৃত্যু নিশ্চয় যুদ্ধের হতাহতের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মানবতার ভবিষ্যৎ শিশুদের মাধ্যমে বিকাশ লাভ করে। তবুও আজ আমরা তাদের জীবনের অধিকার রক্ষায় বিশ্বব্যাপী অভাব প্রত্যক্ষ করছি। এমনকি এরদোগান গাজায় চলমান মানবিক সংকটের দিকে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন বিশ্ব নেতাদের, যেখানে প্রতি 10 মিনিটে শিশু মারা যাচ্ছে এবং 10 জনের মধ্যে 9 জন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সম্মুখীন হচ্ছে বলেও ভাষণে বলেন এমিন এরদোগান। বিশ্ব সম্প্রদায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তুরস্কের ফার্স্ট লেডি আরও বলেন, আমরা কিভাবে এমন একটি বিশ্বকে মেনে নিতে পারি যেখানে একটি শিশু বলে, আমি খুব ক্লান্ত, আমি মরে গিয়ে বিশ্রাম নিতে চাই, জীবনের চেয়ে মৃত্যুকে পছন্দ করি।